বছর আগে আমার বাবা মারা যান। ওনার হঠাৎ চলে যাওয়ায় আমাদের জীবন একদম তছনছ হয়ে যায়। নিজের কাউকে হারিয়ে ফেলার সঙ্গে সঙ্গে একটা চিন্তাও চলে আসে যে ওই মানুষটার সঙ্গে তার দেওয়া কথা, তার দেওয়া ধার সবকিছু চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মা, মা, মা কি হয়েছে? মা 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 কি হয়েছে তোমার? মা, নিজের বাবাকে হারানোর ৩ বছর পর এক বিকেলে যখন সুনীল পাওয়ার তার অফিস থেকে বাড়িতে ফেরে, তখন সে তার মা মনীষা পাওয়ারকে মৃত অবস্থায় দেখতে পায়। কেউ খুবই নির্মমভাবে তাকে হত্যা করেছিল। সুনীল প্রত্যেকদিন একবার অফিস থেকে তার মায়ের সঙ্গে ফোনে অবশ্যই কথা বলতো। সেদিনও সে ফোন করেছিল, কিন্তু সেদিন তার মা ফোন তোলেননি। 1:30টার সময় আমাদের অফিসে লাঞ্চ ব্রেক হয়। আমি সব সময় মাকে লাঞ্চ ব্রেকে ফোন করি, আজও করেছিলাম, কিন্তু মা তোলেনি। ভাবলাম ঘুমোচ্ছে। দ্বিতীয়বার ফোন করার চেষ্টা করোনি? আমি ভাবলাম একটু পরে ফোন করবো আরেকবার, কিন্তু কাজে বিজি হয়ে গেলাম আর ফোন করতে ভুলে গেলাম। তোমার মা কানে দুল পড়তো, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু আমি এখানে আসার পর সেগুলো দেখিনি। স্যার, ডানাতের এই হ্যান্ড গ্লাভসটা পেলাম, হয়তো ঘুনির। আঙুলের পাশে ফাটাও আছে আর রক্তের দাগও আছে। হয়তো আঘাত করার সময় খুনিও চোট পেয়েছিল।
সুনীল, তুমি নিজের চাবি দিয়ে তালা খুলে ঘরে ঢুকেছিলে? স্যার বেশ কয়েকবার বেল বাজানোর পরেও যখন মা দরজা খুললো না, তখন আমি নিজের চাবি দিয়ে খুললাম। সব মিলিয়ে বাড়ির কটা চাবি আছে? শুধু দুটোই আছে, একটা আমার কাছে থাকে আর একটা মায়ের কাছে। তোমরা ছাড়া আর কেউ থাকে বাড়িতে? আগে না স্যার, আমার বড় দিদি আছে রোহিণী। গত বছর ওর বিয়ে হয়ে যায়, তারপর থেকে আমি আর আমার মা দুজনে থাকি। দিদি নয়াগাঁওতে নিজের স্বামীর সঙ্গে থাকে। আমি ওকে ফোন করেছিলাম, ও এখনই চলে আসবে। সুনীল, সুনীল, মা কোথায়? কি হয়েছে মায়ের? মা, 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 মা তোমার কি হয়েছে? মা, মা তোমার কি হয়েছে? মা ওঠো, মা চোখ খোলো। মা, মা, মা কি হয়েছে? আচ্ছা, ইনি কি তোমার বোন রোহিণী? হ্যাঁ। স্যার, দরজায় কোনো ফোর্স এন্ট্রির চিহ্ন নেই। মেঝেতে কয়েকটা কাগজ পেলাম, এটা আজকের কাগজ। স্যার, মাঝের কয়েকটা পাতা নেই। সুনীল, তুমি অফিসে যাওয়ার পর এখানে কারোর আসার ছিল? কোনো আত্মীয় স্বজন, চেনাশোনা, কোনো বন্ধু বান্ধব? তোমার মা এই নিয়ে কিছু বলেছিলেন? না স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, মা বলেছিল মা ইলেকট্রিশিয়ানকে রেখেছে। মা বেরোচ্ছি আমি, আসার সময় কিছু আনতে হবে। তোকে বলে কি লাভ? 3 দিন ধরে টিউবলাইটটা বন্ধ হয়ে আছে। কতবার তোকে বলেছি যে ইলেকট্রিশিয়ানকে একটু ডেকে নিয়ে আয়। আর রাস্তায় যাওয়ার সময় তো দোকানটা পড়ে, কিন্তু তোর মনে থাকে তবে তো। আরে মা, সকাল সকাল বাস ধরার চিন্তা থাকে, তারপর অফিসে খিচখিচ হতে থাকে, মাথা থেকে একদম বেরিয়ে যায়। কিন্তু আমি আজকে আসার সময় তোকে আর করতে হবে না, আমি কাজটা করিয়ে নেব। আমি ইলেকট্রিশিয়ানকে ফোন করব, টিউবলাইটটা ঠিক করিয়ে নেব। টিউবলাইট তো অন দেখছি, মানে ইলেকট্রিশিয়ান এসেছিল? হ্যাঁ স্যার, এসেছিল হয়তো, কারণ সকাল অবধি তো লাইটটা চলছিল না। কোথা থেকে এসেছিল ইলেকট্রিশিয়ান? স্যার, এখানেই কাছে নিউট্রিড ইলেকট্রিক বলে একটা দোকান রয়েছে। স্যার, এই প্যাকেটটা, স্যার এটার উপর আগে নজর যায়নি। সুনীল, এটা তোমার? না স্যার। স্যার, হতে পারে এটা খুনির, হয়তো তাড়াতাড়িতে ভুলে গেছে। এই ভুলের মাসুল ওকে এখন দিতে হবে। ক্রাইম ব্রাঞ্চ। ক্রাইম ব্রাঞ্চ? কি হয়েছে স্যার? আপনি বিএম নগরের মনীষা পাওয়ারের ঘরে কাকে লাইট ঠিক করতে পাঠিয়েছিলেন? দুপুরবেলা দুটো ছেলে গিয়েছিল আমার এখান থেকে, অজয় আর নিতেশ। কোথায় এখন ওরা? সন্ধেবেলা ওরা তো বাড়ি চলে গেছে। ওদের অ্যাড্রেস আর ফোন নাম্বার দিন। ওরা এখানেই রেখানগরে থাকে। সঠিক অ্যাড্রেস তো জানি না, কিন্তু ওদের ফোন নাম্বার আছে। মায়ের কোনো গয়নাই এখানে নেই। প্রায় 15,000 টাকা মতো ছিল, সেগুলো নেই। আন্দাজ করে বলতে পারবেন কত গয়না ছিল? দিদি বলতে পারবে। স্যার, এই সাগর লেখাটা মনে হয় কোনো দর্জির নাম, যে এই শার্টটা বানিয়েছে। নামটা না হয় পাওয়া গেছে, অ্যাড্রেসটা নেই। অ্যাড্রেসটা খুঁজে বার করো। স্যার, এরকম তো অনেক আছে। দোকান ছাড়াও ঘরে বসে অনেকেই দর্জির কাজ করে এখানে। সাগরের হয়তো দোকান আছে, হয়তো এও ঘরে কাজ করে। এই দর্জি নিশ্চয়ই ওই লোকটাকে চেনে, আর ওই আমাদের খুনির কাছে পৌঁছাবে। এই সাগর টেলারের অ্যাড্রেসটা আমার খুব তাড়াতাড়ি চাই। বিএম নগরের আশেপাশের এলাকা থেকে শুরু করো। ক্লিয়ার? স্যার, লাশের কাছ থেকে যে কানের দুল আর আলমারিতে যে জুয়েলারি ছিল, এই সব কিছু মিলিয়ে প্রায় 2.25 লাখ টাকার গয়না চুরি হয়েছে, আর 15,000 টাকা ক্যাশ। আপনি বললেন যে আপনার 3টে শার্ট আর একটা টি শার্টও উধাও হয়ে গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, খুনি জামা কাপড় কেন নিয়ে গেল? আপনি ঠিকমতো চেক করেছিলেন? আমার মনে আছে আমি নিজের হাতে আলমারিতে রেখেছিলাম। এখানে একটা সই করে দিন। না,
ইলেকট্রিকের দোকানের মালিকের কাছে পুরো অ্যাড্রেস নেই, শুধু এটা জানা গেছে যে ওরা রেখানগরে থাকে। এখন তোর কাজ শুরু পঙ্কজ, ওরা শহর থেকে পালিয়ে যাবার আগে তোকে খুঁজে বের করে দিতে হবে। এখনই কাজ লেগে যাচ্ছি স্যার। এই রেখানগরে আমার একটা সেটিংও আছে, শুধু একটু টাইম দেন। স্যার, ওই দুই ইলেকট্রিশিয়ান যে মনীষা পাওয়ারের বাড়িতে গেছিল, ওদের নাম অজয় আর নিতেশ, দুজনেরই ফোন বন্ধ। অজয় আর নিতেশ যখন লাইট ঠিক করতে ওখানে গিয়েছিল, তাহলে ওখানে টাকার গয়না নিশ্চয়ই দেখেছে। দেখে মাথা ঘুরে গেছে, ভেবেছিল বৃদ্ধা মহিলা একা আছে, আরামসে মারা যাবে। কিন্তু তাড়াতাড়িতে ওরা একজন নিজেদের কাপড়ের ব্যাগটা ফেলে গেছিল। হ্যাঁ পঙ্কজ, বল। এই দুটো তো পুরো মাল স্যার, মাল। এই অজয় আর নিতেশ না প্রতিবেশী, ওরা একই বস্তিতে থাকে আর এখন বাড়িতেই আছে। আমাকে পুরো অ্যাড্রেসটা দে। সব ঠিক মতো গুছিয়ে নিয়েছি। হ্যাঁ ঠিক মতো গুছিয়ে নিয়েছি, তুমি চিন্তা করো না। আরে দীপা, তাড়াতাড়ি করো, ট্রেনের টাইম হয়ে গেছে। কি করছো তুমি? অনেক কাপড় তো নিয়েছো, আর কতগুলো কাপড় নেবে এতে? ব্যাস হয়ে গেছে, এটাই শেষ। অজয়, হ্যাঁ বলুন। নিতেশ, হ্যাঁ, তাহলে পালাবার চেষ্টা করছিলি? কি বলছেন স্যার? পালিয়ে কোথায় যাব? আজ দুপুরে কোথায় গিয়েছিলি? আমরা ওই বাড়িটায় গেছিলাম, ওখানে গিয়ে লাইটও ঠিক করে এসেছি। আমি আর অজয়। একটা খুনও করেছিস। কার খুন? কি সব বলছে সাহেব? এখন অনেক দেরি হয়ে গেছে, এটা তখন জিজ্ঞেস করার কথা ছিল যখন জিনিসপত্র নিয়ে পালানোর কথা ভাবছিলি। পালানোর কোনো প্ল্যান করিনি সাহেব, আর কেনই বা পালাবো? হ্যাঁ স্যার, আমার স্ত্রী তোর বাপের বাড়িতে যাচ্ছে, আমি কোথাও যাচ্ছি না স্যার। আমি সত্যি বলছি সাহেব, ও কোথাও যাচ্ছিল না। আসলে আমি তো অজয়ের বউ মালতীর সঙ্গে গ্রামে যাচ্ছিলাম। আমি আর অজয় তো এখানেই আছি, আমরা তো শুধু ওদেরকে ছাড়তে যাচ্ছিলাম স্টেশনে। এই দেখুন সাহেব, আমাদের কাছে ট্রেনের কনফার্ম টিকিটও আছে। শুধু দীপারই টিকিট আছে স্যার। সাহেব ওকে ছেড়ে দিন, ও কিচ্ছু করেনি। ওকে ছেড়ে দিন সাহেব। ও কিচ্ছু করেনি সাহেব। স্যার, আমরা লাইটটা রিপেয়ার করলাম, কাকিমার কাছ থেকে টাকা নিলাম আর চলে এলাম স্যার। সুইচটা দে তো। দেখুন কাকিমা, চালু হয়ে গেছে। বলেছিলাম না একটা নতুন স্টার্টার লাগবে। এবার ঠিকঠাক চলবে তো? কাকিমা, এটা নতুন স্টার্টার লাগিয়েছি, তাও অরিজিনাল, সাথে 6 মাসের গ্যারান্টিও আছে। নাও ধরো। নমস্কার কাকিমা, চলায়। বেরোবার সময় কিছু ফেলে আসিসনি তো? না স্যার, আমরা কিচ্ছু ভুলিনি। কি করে মারলি মনীষা পাওয়ারকে? আর গয়নাগুলো কোথায় লুকিয়েছিস? দেখ, যা জানিস বলে দে, কারণ যদি আমি তোদের বডি রিপেয়ারিং করি তাহলে তোদের বডিতে যত তার আছে সব শর্ট সার্কিট হয়ে যাবে। বল। স্যার, স্যার আমরা সত্যি কথা বলছি স্যার, আমরা কাউকে খুন করিনি স্যার, আমরা কোনো ভুল কাজ করিনি স্যার। স্যার, আপনারা তো আমাদের বাড়িতে গিয়ে সার্চ করে দেখলেন, ওই বাড়িটা ছাড়া আমাদের কাছে আর কিচ্ছু নেই স্যার। শোনো স্যার, এদের জামাগুলো ময়লা হয়ে গেছে, যাও নতুন জামা নিয়ে এসো এদের জন্য। স্যার, এই শার্টটা আমার নয়। শার্টটা খোল, এটা পর। যদি তোর গায়ে ফিট হয়ে যায় তাহলে জেলের পোশাক পার্মানেন্ট হয়ে যাবে তোর। তুই পর, পর। স্যার, বোতাম লাগা। স্যার আসলে কি আসলে? আসলে ওই শার্ট। শার্ট?
কি শার্ট? স্যার আসলে ওই শার্ট কনস্টেবল মোরের। কি? হ্যাঁ স্যার, এখনই ওর ফোন এসেছিল। ওই বলল। ভাই কামলে, ওখানে একটা প্যাকেট ছিল আমার। বিএম নগরে যখন চেকিং করতে গিয়েছিলাম না, ওখানে সোফার ওপর রেখেছিলাম, আনতে ভুলে গেছি। ওর মধ্যে একটা শার্ট ছিল রে আমার। শার্টে সাগর টেলারের ট্যাগ ছিল? হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার এখানকার দর্জিও। স্যার মোড়ে ডিউটি শেষ করে বাড়ি যাচ্ছিল, তখনই বিএম নগরের কেসটা আসে। টিমের সাথে ও এসেছিল আর নিজের প্যাকেটটাও নিয়ে আসে, আর ও প্যাকেটটা ওখানে ফেলে গিয়েছিল। যে সূত্রের উপর ভিত্তি করে কেসের অনুসন্ধান চালানো হচ্ছিল আসলে সেটা কোনো সূত্রই ছিল না। দুজন ইলেকট্রিশিয়ান যারা সন্দেহের তালিকায় ছিল দেখা গেল তারাও নির্দোষ। একটা বিষয় তো একেবারে নিশ্চিত ছিল যে অপরাধী পরিচিতদের মধ্যেই কেউ ছিল, যে দিনে দুপুরে খুব সহজেই ঘরের ভিতরে ঢোকে আর লুটপাট এবং হত্যা করে ফেরার হয়ে যায়। ভিকটিমের বডিতে হাতাহাতির কোনো চিহ্ন নেই। বাড়ি তো ফোর্স এন্ট্রি মনে হচ্ছে না। ভিকটিম নিজেই দরজা খুলে ওদেরকে বাড়িতে ঢুকিয়েছিল, আর ওরা যখন হঠাৎ করে হামলা করে তখন উনি নিজেকে বাঁচাতে পারেননি। এই গ্লাভসে যে রক্তটা আছে সেটা পরিষ্কার নয়। আমি নিশ্চিত হয়ে বলতে পারবো না এটা হত্যাকারীর রক্ত না ভিকটিমের। আমি শিওর ডক্টর, এগুলোতে লেগে থাকা রক্তের দাগ হত্যাকারীরই। যদি এটা মার্ডারের প্ল্যান হয়, হত্যাকারী খুবই প্রস্তুত হয়ে এসেছিল। এটা রাইট হ্যান্ড গ্লাভস, লেফট হ্যান্ড গ্লাভস নিশ্চয়ই কোথাও আছে। আমি শিওর ডক্টর, খুন করার সময় হত্যাকারী রাইট হ্যান্ডে চোট লেগেছিল, যার জন্য এই গ্লাভস খুলতে বাধ্য হয়েছিল। তারপর পালাবার সময় নিতে ভুলে গেছে। এটা হতে পারে, কারণ ভিকটিমের শরীরে অনেকবার ছুরির আঘাত আছে। আচ্ছা, ঠিক মার্ডার কটার সময় হয়েছিল? 27 জুন দুপুর 1টা থেকে 2টোর মধ্যে হয়েছিল। ভিকটিমের পেটে খাবারের নমুনা পাওয়া গেছিল, হয়তো কিছুক্ষণ আগেই খেয়েছিল। তখনও পর্যন্ত খাবার ডাইজেশন হয়নি। 3 বছর আগে মনীষা দিদির স্বামী মারা যায়, মেয়ের 1 বছর আগে বিয়ে হয়ে যায়, তারপরে শুধু মা আর ছেলে দুজনেই ছিলেন। সুনীল কি ওর মায়ের সাথে কোনো ব্যাপার নিয়ে কোনো ঝগড়া করতো? সাহেব, আমরা তো কখনো এসব কিছু দেখিও নি, শুনিও নি। আমি বরাবর দেখেছি ও মায়ের খুব যত্ন করত। বোনের বিয়েও ও খুব ধুমধাম করে দিয়েছিল। মনীষা দেবী মারা যাওয়ার পর এই বাড়ির মালিক কে হবে? দুজন ভাই বোন না সুনীল? আমার তো মনে হয় শুধু সুনীলই হবে। সুনীল খুব ভালো ছেলে, মনীষাদির কাছে ওর ভালো ভালো কথাই শুনেছি। এই মনীষা দেবীর হাজবেন্ড অনিল কি কাজ করতো? বাড়ির দালালির কাজ করতেন, খুব ভালো লোক ওরা। ওদেরকে কখনো তো কারুর সঙ্গে ঝগড়া করতে দেখিনি। ওনাদের কোনো আত্মীয় স্বজন আছে? বাবার মৃত্যুর পরে সমস্ত আত্মীয় দুঃসম্পর্কীয় হয়ে যায় স্যার, যারা শুধু কোনো উৎসবে বা বিয়েতেই দেখা করে স্যার। কোনো চেনা পরিচিত যারা বাড়িতে আসা যাওয়া করতো, রোজ না হলেও কখনো সখনো আসতো? সেরকম তো কারোর কথা মনে পড়ছে না আমার। সুনীল দিন দুপুরে কেউ জবরদস্তি না করেই তোমার বাড়িতে ঢুকে পড়ে, আর এটা স্বাভাবিক যে তোমার মা তাকে জানতেন, সেই জন্যই ঘরে ঢুকতে দিয়েছিলেন। তুমি নিজেই বলেছো যে তোমার ঘর থেকে প্রায় 2 লাখ টাকা চুরি হয়েছে। কেউ তো এমন আছে যে তোমাকে আর তোমার মাকে পছন্দ করতো না? একটু ভেবে বলো সুনীল, কখনো কিছু এরকম হয়েছিল? কে এমন আছে? কে হতে পারে? আগে আমার নাম বিক্রম গায়কোয়াড়, আর আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। রোহিণী, তোমার মায়ের মৃত্যুর পর তোমার মায়ের বাড়িটা তোমার ভাই সুনীলের নামেই হবে, সেটা তুমি জানো? জানি তো, কি হয়েছে? সেটা তো তুমি আমায় বলবে। তোমারও তো অধিকার আছে ওই বাড়ির ওপর। খারাপ তো তোমার লেগেছেই। না, একদমই না। আমি আমার স্বামীর সাথে নিজের বাড়িতে খুব সুখেই আছি। যদি ওই বাড়িটা আমার দাদা সুনীল পায়, সেই বিষয়ে আমার কোনো অসুবিধে নেই। তোমার না হলেও কারোর না কারোর তো অসুবিধা আছেই। তোমার ভাই সুনীলের থেকে, তোমার মায়ের থেকে, তোমার বাবার থেকে। আমার এটা একেবারেই মনে হয় না। কারোর মা বাবার উপর কি কারণে রাগ থাকতে পারে? ওনারা তো খুব ভালো মানুষ ছিলেন। কিন্তু এই কেসটাও তো সোজা নয় রোহিণী, এখনো আমাদের খোঁজ খবর চলছে। যদি তোমার কিছু মনে পড়ে তাহলে সবার আগে আমাদের জানাবে। তোকে আর করতে হবে না, আমি কাজটা করিয়ে নেব। আমি ইলেকট্রিশিয়ানকে ফোন করব, টিউবলাইটটা ঠিক করিয়ে নেব। আরে এটা স্বাভাবিক যে তোমার মা তাকে জানতো, সেই জন্য তো ঘরে ঢুকতে দিয়েছে। নমো গদোধর বৈকুণ্ঠায় ওম মতাত্মাভ্যো শান্তিভ্যো নমঃ। ওম গদোধর বৈকুণ্ঠায় ওম নমো ভগবতে বাসুদেব।
স্যার জোরে জোরে কাঁদছিল। মনে হলো যেন সুনীল আর রোহিণীর থেকে ও বেশি কষ্ট পেয়েছে ওনার মার্ডারে। আর ওর কান্না শুনে আমি দেখলাম যে ওর ডান হাতের বুড়ো আঙুলে একটা ব্যান্ডেজ বাঁধা ছিল। কে ছিল? স্যার আমি খোঁজ নিয়েছি, ও সুনীলের বাবার খুড়তুতো ভাই নরেশ পাওয়ার। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। কে ছিল? ও সুনীলের বাবার খুড়তুতো ভাই নরেশ পাওয়ার। নরেশ কাকা? হ্যাঁ, উনি আমার বাবার খুড়তুতো ভাই। ওর তোমার বাবা বা মায়ের সঙ্গে কোনো শত্রুতা ছিল? না, সেরকম কিছু তো নয়, কিন্তু যখন বাবা বেঁচে ছিল তখন উনি দেখা করতে আসতেন, আর বাবার মৃত্যুর পরে উনি দেখা প্রায় করতেনই না। ঘটনার দিন দুপুরে কি উনি এসেছিলেন? স্যার, আপনাদের কি সত্যিই মনে হয় যে নরেশ কাকাই আমার মাকে মেরেছে? এসব করার মধ্যে কোনো কারণ ছিল কি? ও ট্যাক্সি চালায়, কিছু বন্ধু বান্ধব আছে ওর। ও ওদের সাথে বসে তাস খেলে, মদও খায়। বাড়িতে বউ আছে আর একটা 16 বছরের মেয়েও আছে। ওর বউয়ের নাম আরতি আর মেয়ের নাম হলো নিশা। নিশা কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে। কিন্তু নরেশ পাওয়ার নিজের বৌদিকে কেন মারবে? স্যার এটা তো কিছু বুঝতে পারিনি। স্যার বলুন। আচ্ছা, মা বাবা আছেন ঘরে? বাবা তো এখন কাজে গেছে, কিন্তু মা আছে বাড়িতে। আমার ভয় ছিল আপনারা কোনো না কোনো দিন আসবেন এখানে। এমনটা কেন মনে হতো আপনার? কি জানেন আপনি? ভগবান, ভগবান আমায় ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কি হয়েছে? কোনো বাজে স্বপ্ন দেখলে নাকি? আমি জানি না কি করেছেন উনি, কিন্তু কিছু না কিছু তো আছে যা ওকে ভেতরে ভেতরে খেয়ে নিচ্ছিল। এই অবস্থা কবে থেকে ওনার? ওনার বৌদি মনীষা পাওয়ারের মৃত্যুর পর থেকে? হ্যাঁ, হয়তো তখন থেকে। হ্যাঁ আরতি বলো। শুনছো? তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। কেন, কি হয়েছে? ওই নিশার শরীরটা হঠাৎ করে খারাপ করেছে। নিশা? নিশার কি হয়েছে? জানি না, প্রচন্ড জ্বর হয়েছে ওর। তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আসছে ও।
ক্রাইম ব্রাঞ্চ। ক্রাইম ব্রাঞ্চ? কেন, কি হয়েছে? এটা কি হয়েছে আপনার? কেটে গেছে নাকি? হ্যাঁ, ওই গাড়ির টায়ারটা বদলাবার সময় একটু লেগে গেছে। মনে হচ্ছে ব্যথা এখনো কমেনি। কবেকার কথা এটা? হয়েছে 5-6 দিন, 1 সপ্তাহ। তাহলে তো কোনো ডাক্তারের কাছে গিয়ে থাকবেন ব্যান্ডেজ করানোর জন্য। কোথায়? সামনে মোড়ে আছে না ডাক্তার। নাম কি ডাক্তারের? পারদুরে, ডাক্তার গণেশ পারদুরে। অশ্বিন, নরেশবাবুর গাড়িটা একবার চেক করো তো। কি ব্যাপার স্যার, গাড়িতে কি খুঁজছেন? নরেশবাবু, গয়না আর সুনীলের শার্টগুলো আপনার বাড়ি থেকে আগেই পেয়ে গেছি, যেগুলো আপনি নিয়ে এসেছিলেন আপনার মনীষা বৌদিকে খুন করার পর। সব প্রমাণই আমাদের হাতে। আপনার মুখের বদলে যাওয়া রং আগেই সব বলে দিয়েছে। ভালো হবে যদি আপনি সমস্ত দোষ স্বীকার করেন। আমি মেরেছি ওকে, আমি মেরেছি মনীষা ভাবিকে। ওর মরে যাওয়া মুখটা এখনো আমার মনে পড়ে। সারাদিন একটা ভয় আমাকে করে করে খায়। পাপের বোঝা। স্যার, ভগবান কোনোদিন আমার এই পাপকে ক্ষমা করবেন না। আমি জানি আপনি মনে মনে পস্তাচ্ছেন, কিন্তু এসব করার পেছনে কারণটা কি ছিল? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আপনি মনে মনে পস্তাচ্ছেন, কিন্তু এসব করার পেছনে কারণটা কি ছিল? কিন্তু ওকেই আমার টাকা দিতে হতো। মনীষা পাওয়ার আপনার থেকে টাকা নিয়েছিলেন? আরে তুমি কেমন আছো? ভেতরে এসো না, এসো। কিন্তু দেখো, দয়া করে আবার ওই কথাগুলো শুরু করো না। তাহলে কথাটা শেষ করেই দাও না। কি শেষ করব? তুমি বুঝতে পারছো না কেন? বারবার ওই একই কথা নিয়ে কেন ঝগড়া করতে আসো? তা আমি কি করব? তুমি কেন বুঝতে চাইছো না? লোকসান আমার হয়েছে না। আমি তোমাকে কতবার বলেছি, তোমার দাদা এই বিষয়ে আমাকে কোনোদিনও কিচ্ছু বলেননি। আর আজকে যখন ও বেঁচে নেই, তুমি আমার পেছনে পড়ে আছো টাকা নেওয়ার জন্য। এটা কি তুমি ঠিক করছো? আমি কোথা থেকে পাবো টাকা? রোহিণীর বিয়ের সময় খরচ করার জন্য তোমার কাছে টাকা ছিল, আর আমার ধার শোধ করবার বেলায় টাকা নেই। দেখো, অনেক হয়েছে। আমি তোমাকে কোনো কথা দিইনি। হাত জোর করে বলছি, কথাটা এখানেই শেষ করে দাও। অনিল আমাকে বলেছিল আমার সব টাকা ও শোধ করে দেবে। ও আমাকে কথা দিয়েছিল যে একটু একটু করে ও আমার সব টাকা শোধ করে দেবে।
আচ্ছা তুমি এরকম গ্লাভস পরছো কেন? আজ আমি আমার টাকা নিয়েই যাব। কি কি এটা তুমি কি করছো? আমি আমার টাকা নিয়েই যাব। আমি আপনাকে কতবার বলেছি যে আমার কাছে কোনো পয়সা নেই। আমি আমার টাকা নিয়েই যাব। না 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 না, আর আসবে না, আর এগোবে না। ফিরে আসার সময় আমি আমার শার্ট, ছুরিটা জঞ্জাল ফেলার জায়গায় ফেলে দিয়েছি। সুনীলের টি শার্টটা আমার ছোট হচ্ছিল, রাস্তায় বদল করে আমি ওর শার্টটা পরে নিয়েছি। স্যার আমি এটা কি করলাম স্যার? আমার এটা করা উচিত হয়নি, কিন্তু টাকাটা আমার ফেরত পাওয়া দরকার ছিল স্যার। কি ব্যাপারের টাকা? আপনার দাদা কি আপনার থেকে টাকা নিয়েছিলেন? না স্যার, কিন্তু ওকেই আমার টাকা দিতে হতো। ওর জন্য আমি আমার টাকাগুলো হারিয়েছি। আমার সারা জমানো টাকা আমি খুইয়ে দিয়েছি। কি সত্যি দাম এত বাড়বে? হ্যাঁ, ওই রাঘব আছে না, ও গ্যারান্টি দিচ্ছে। এই তো সবে বন্ধুত্ব হলো, তবে ছেলেটার ওপরে অনেক যোগাযোগ আছে, মার্কেটে সব খবর রাখে। বরিউলিতে 8 লাখ টাকার ফ্ল্যাট এত সস্তা? তাতে কি হবে? অনেক টাকা আয় করতে গেলেও টাকা লাগে, আমার কাছে তো নেই। অনিলদা, দামটা সত্যি? আরে ওরম কথা রাঘব বলছিল, 1 বছরে কম করে 1.5 গুণ হবে সেটা পাক্কা। শুধু তাই নয়, ও নিজের নামে 2খানা ফ্ল্যাট বুক করেছে। আমি টাকা লাগিয়ে দিই? তোর কাছে থাকলে লাগা, আমার কাছে থাকলে আমি শিওর লাগাতাম। কিন্তু টাকা আমার সামনে হপ্তার মধ্যে চাই। পার্টিকে এই কথা বলে দিয়েছো তো? ঠিক আছে, তাহলে ডিল পাক্কা করো। টাকা আমার সোমবারের মধ্যে চাই কিন্তু, ঠিক আছে? এসব তুমি কি করছো বলো তো? আমাদের কাছে তো ওই একটাই জমি আছে, যেটা থেকে আমরা প্রত্যেক মাসে ভাড়া পাই। আর ফল দেওয়া গাছকে কেউ কাটে নাকি? আরতি, তুমি বুঝতে পারছো না। আরে এই কাজটা আমি অনেক ভেবে চিন্তে করেছি। ওই জমির দামটা 6 লাখ টাকা পাওয়া যাচ্ছে, যদি আরেকটু দিই না আরো 2 লাখ টাকা পাওয়া যাবে। 8 লাখে বরিফ্যালিতে ফ্ল্যাট হবে আমাদের, যার দাম 1 বছরে 12 লাখ টাকা কম করে হবে। তার মানে 1 বছরে 4 লাখ টাকা লাভ। এসব কালকের কথা, কে জানে কালকে কি হবে। এখন আমরা প্রত্যেক মাসে ওই জমিটা থেকে 5,000 টাকা পাই, আর তোমার রোজগারও তো তেমন কিছু নয়। আর ওই জমিটা থেকেই তো আমাদের সব খরচাপাতি চলে। আর ওই জমিটাই যদি বিক্রি করে দাও তো আমাদের রইলটা কি? তুমি বড় ভয় পাও। আরে এটা তো ভাবো, আমরা ছোট জায়গা ছেড়ে বড় জায়গায় যাচ্ছি। কালকে যদি ওই ফ্ল্যাটটা আমাদের হাতে এসে যায় না, এটা ভাড়া দিয়ে দেবো, 7-8 হাজার টাকা ভাড়া তো পাবো। তার উপরে আমরা একটা ভালো ফ্ল্যাটে থাকতে শুরু করব। যা ইচ্ছে তুমি তাই করো, আমি তো শুধু এটাই বলবো,
যা কিছু করো ভাবনা চিন্তা করে করো। যারা ভাবে তারা ভাবতেই থাকে। আরতি, এই সময় কিছু করতেই হবে। নমস্কার দাদা। নমস্কার নরেশবাবু, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এই 8 লাখ টাকা এনেছি। এই ফ্ল্যাটটা কতদিন আপনার জন্য আমি রেখে দিয়েছি নরেশবাবু। কত পার্টি এসেছে এটা কিনতে, আর বিল্ডাররাও পেমেন্টের জন্য পাগল করে দিচ্ছে। আর আজকেই আমি পুরো পেমেন্টটা বিল্ডারদের কাছে জমা করে দেব। সামনের সপ্তাহের মধ্যে সব পেপার তৈরি হয়ে যাবে। ধরে নিন ফ্ল্যাট আপনার হয়ে গেছে। কংগ্রাটস। আচ্ছা দাদা, দামটা ঠিক বাড়বে তো? পাক্কা নরেশবাবু, একদম পাক্কা। এই আপনি ধরে নিন মাটির দরে সোনা কিনেছেন। আর আমার কথাটা মনে রাখবেন, এটা ফ্ল্যাট নয়, জ্যাকপট, যেটা আপনি পেয়ে গেছেন। এই টাকা গুনে নিন। নরেশবাবু, পরে গুনে নেব। এখন পাবলিকে গোনাটা সেফ হবে না। আর আমি জানি আপনি সব টাকাটাই দিয়েছেন। আমি আপনাকে পুরো বিশ্বাস করি। ওই দিনের পর আমি রাঘবকে পাইনি, না ওই ফ্ল্যাট। আর আমার টাকা। যে ফ্ল্যাটটা রাঘব আপনাকে বিক্রি করতো সেটাকে আপনি দেখেছিলেন? না স্যার, আমার অনিলের উপর ভরসা ছিল। আর অনিলকে রাঘব, কিন্তু ও রাঘব একটা চিটিং বাজ। তাহলে আপনার মনে হয় যে আপনার খুড়তুতো দাদা অনিল এর সাথে জড়িত? না স্যার, অনিল কখনো আমাকে ঠকাতে পারে না। কিন্তু যা কিছু হয়েছে তার জন্য দায়ী অনিলই ছিল। ওই আমাকে ফ্ল্যাটের কথা বলেছিল, ওই আমার সঙ্গে রাঘবের দেখা করিয়েছিল। সমস্ত ভুল অনিলের ছিল, আর ওর ভুলটা স্বীকারও করেছিল। অনিল, আমি আমার জায়গাটা বেচে দিয়েছি, আরতির গয়না বেচে দিয়েছি, ভিখারি হয়ে গেছি, পুরোপুরি ভিখারি। আর কিছু নেই আমার কাছে। দেখ নরেশ, আমি বুঝতে পারছি এই রাঘব এত বড় চিটিংবাজ হবে, জানতাম না। আরে তোর তো জানা উচিত ছিল, তোরই তো লাইনের লোক ও। আমি তোকে ভরসা করে ওকে টাকা দিয়েছি। আমি জানি নরেশ, শুধু তুই নয়, অনেককে ঠকিয়েছে ও। অনেকের টাকা মেরে দিয়েছে। ও আমার টাকা নয় অনিল, আমাকে পুরোপুরি শেষ করে দিয়েছে। আরে এতে আমার কি দোষ ছিল বলতো? এটাই কি আমি তোর কথা শুনেছিলাম, তোকে বিশ্বাস করেছিলাম? বুঝতে পারছি নরেশ, হ্যাঁ আমার ভুল হয়েছে। ভুল স্বীকার করে নিলেও কিন্তু সবকিছু শেষ হয়ে যায় না। আমাকে আমার টাকা দে, ওই রাঘবকে খোঁজ, যা খুশি কর, পুলিশের কাছে যা, কিন্তু আমাকে আমার টাকা ফেরত দে। দেখ অনিল, আমি যদি আমার টাকা ফেরত না পাই না, তাহলে কিছু একটা করে বসবো, এই আমি বলে রাখলাম। এরকম কথা বলিস না নরেশ, আমি আছি তো। আমি তোর টাকা পয়সা ফেরত দেব। তোকে আমার টাকা ফেরত দিতে হবে, তুই টাকা দিবি আমাকে। আমি বলছি না তোকে আমি টাকা ফিরিয়ে দেব, কিন্তু এখন আমার কাছে টাকা নেই। আমি একটু একটু করে তোকে টাকা ফেরত দেব। দেখ, আমি আরেকবার তোর ওপর ভরসা করছি, এবার কিন্তু ঠকাস না। তোকে আমার টাকা ফেরত দিতেই হবে। ভেবে নে, এটা তোর ধার আমার কাছে। ও আবার আমাকে ঠকালো, কথা রাখার আগেই ছেড়ে চলে গেল চিরকালের জন্য। আপনার সাথে যা হয়েছিল তার জন্য আফসোস ছিল আপনার দাদার। উনি নিজেকে দোষী মনে করেছিলেন বলেই তো আপনাকে টাকা দিতে রাজি হয়েছিলেন। কিন্তু আপনার দুর্ভাগ্য যে উনি তাড়াতাড়ি মারা যান। কিন্তু উনি কিন্তু আপনাকে ঠকাননি। স্যার, ও তো মরে গিয়ে আমাকে কষ্টের মধ্যে ফেলে গেল, কিন্তু আমি তো বেঁচেও মরে আছি। আমাকে আমার বাড়ি বেচতে হয়েছে, মেয়ে আর মৌকে নিয়ে ছোট্ট ঘরে থাকতে হয়েছে। আমার অবস্থা আরো খারাপ হয়ে গেছে স্যার। মেয়ের পড়াশুনো, ওর বিয়ে, সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে স্যার, ওই অনিলের জন্য। এখন আপনি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার দাদাকে যতই দোষারোপ করুন না কেন, সত্যি তো এটাই যে দোষ শুধু আপনার দাদা অনিলের নয়, আপনার মনেও কোথাও না কোথাও লোভ কাজ করেছে। আমি জানি আপনার দাদার এজেন্ট ফ্রড ছিল, কিন্তু একটা কথা বলুন, উনি কি আপনাকে ফোর্স করেছিলেন ফ্ল্যাটটা কেনার জন্য? প্রেসার দিচ্ছিলেন আপনাকে? না উনি আপনাকে বারণ করেছিলেন যে এজেন্টকে পয়সা দেওয়ার আগে ফ্ল্যাটটাকে না দেখতে? নাকি উনি আপনাকে বলেছিলেন জমি বিক্রি করে ফ্ল্যাটটা কিনতে? কিন্তু স্যার, ও তো ওর ভুল স্বীকার করে নিয়েছিল। ও তো আমাকে বলেছিল টাকা ফেরত দেবে। কিন্তু ওনার মৃত্যুর পর তো কথাটা ওখানেই শেষ হয়ে যাবার কথা। উনি কিন্তু আপনার কাছ থেকে কোনো ধার নেননি, যা ওনার মৃত্যুর পর ওনার স্ত্রী বা ওনার ছেলেকে শোধ করতে হতো। আপনি নিজেই বলেছিলেন
যে আপনার মনীষা বৌদি এই ব্যাপারে কিচ্ছু জানতেন না। আর ওনার তো কোনো দায়িত্বই থাকে না আপনাকে টাকা দেওয়ার। আর আপনি কি করে ভাবলেন যে ওনাকে মেরে ওনার সম্পত্তি হড়প করে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে? আমার বড্ড বড় ভুল হয়ে গেছে স্যার। আমি এরকম করতে চাইনি। জানি না আমার হাত দিয়ে এরকম কি করে হলো। আমি কতবার বলেছি ওকে, যা চলে গেছে তা কখনো আমাদের ছিল না। জানি এটা মেনে নেওয়া সহজ নয়, তবুও আমাদের কাছে যা কিছু ছিল তাতে দিন আমাদের কেটে যেত। নিজের ভুলকে ভুলে যাওয়া এত সহজ নয় আরতি দেবী, আর নিজের ভুলের জন্য অন্যকে দোষারোপ করা খুব সহজ ব্যাপার, আর উনি সেটাই করেছেন। কিন্তু কাউকে খুন করে ও কি পেল, আর এসব ও ভাবলো কি করে? আর এইভাবে যদি টাকা পাওয়া যায় তো সেটা আমাদের কি কাজে লাগবে? আমাকেও মা কখনো বলেনি নরেশ কাকার ব্যাপারে। যদি বাবা ভুল করেও থাকে তাহলে না সুনীল, বাবা কোনো ভুল করেনি। নরেশ কাকা নিজের ইচ্ছায় ওই টাকা ইনভেস্ট করেছিলেন। এটা তো বাবার ভালো মানুষই ছিল যে ওই টাকাটা ফেরত দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু এতে বাবার কোনো দায়িত্বও ছিল না। কিন্তু মা কি ক্ষতি করেছিল ওনার? মা কিসের জন্য শাস্তি পেল? যদি একবার নরেশ কাকা আমায় বলতো, আমি জানি না আমি হেল্প করতে পারতাম কিনা, কিন্তু একবার তো বলতে পারতো। এভাবে মাকে মেরে কি পেল? নরেশ পাওয়ারের বিরুদ্ধে আইপিসির 302 ধারা অনুযায়ী হত্যা আর 397 ধারা অনুযায়ী লুট এবং লুটের জন্য গুরুতর আঘাত করার অভিযোগ দায়ের করা হয়েছে। নরেশ এই সময় আইনি হেফাজতে রয়েছে আর সে তার কৃতকর্মের জন্য অনুশোচনায় ভুগছে। নরেশ একজন নির্দোষ প্রৌঢ়াকে হত্যা করে ফেলে, যে তার স্বামী এবং নরেশের মধ্যে হওয়া সমঝোতার বিষয়ে কিছুই জানত না। সে জানতই না যে তার মৃত স্বামী নরেশকে কি প্রতিশ্রুতি দিয়েছিল। নিজের সমস্ত জমানো পুঁজি, নিজের সব সঞ্চয় জলে চলে গেলে যে কোনো মানুষেরই মনোবল ভেঙে যেতে পারে। কিন্তু যদি কোনো মানুষ ভাবনা চিন্তা না করে, না কোনো যাচাই করে যে কোনো জায়গায় বিনিয়োগ করে, তাহলে সেটা বিনিয়োগ নয় বরং ছেলে মানুষই হয়ে ওঠে। আর সেই ছেলে মানুষের জন্য সে নিজেই দায়ী হয়, অন্য কেউ নয়। আপনি এটা বলতেই পারেন যে রাঘবের মতো প্রতারকদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া উচিত, আর আমরাও এই বিষয়ে একেবারে একমত। কিন্তু আমরা এটাও বলবো যে নিজের পুঁজিকে যে কোনো স্কিমে বিনিয়োগ করার আগে আমাদের নিজেদেরই সতর্ক থাকা উচিত।